আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? স্যার এখানে কি আরেকজনও আছে? আরো 3 জন আছে। চলক আমরা বাংলায় বলি হচ্ছে চলক, ইংরেজিতে বলি হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল চলক বা ভ্যারিয়েবল, ঠিক আছে। এই ভ্যারিয়েবল কি, এটা কি জানো? চলক বা ভ্যারিয়েবল কি? আমার প্রশ্ন হচ্ছে চলক বা ভেরিয়েবল কি, এইটা কি জানা আছে তোমার? না স্যার। আচ্ছা, তাহলে চলক বা ভেরিয়েবল হলো, আমি বলি, প্রোগ্রাম নির্বাহের সময়, আমি লিখেও দিই তোমাকে। প্রোগ্রাম নির্বাহ সময় যার মান পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়, তাকে চলক বলে। অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রাম রান করি, বুঝছো? আমার কথা শুনতে পাচ্ছ না? আমরা যখন একটা প্রোগ্রাম রান করি, রান মানে হচ্ছে নির্বাহ করা, নির্বাহ করার সময় যে মানটা, অর্থাৎ যার মান আমরা চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, তাকে আমরা কি বলবো? চলক বলবো, ঠিক আছে। আর চলক, চলকে সবসময় প্রোগ্রামে একটা মান দিতে হয়, আর এর মান 31 ক্যারেক্টারের মধ্যে হতে হয়, ঠিক আছে। অর্থাৎ চলকের, একটা চলকের মান, চলকের মানটা হচ্ছে 31 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 31 ক্যারেক্টার যেটা আছে, 31 ক্যারেক্টার বা 31 অক্ষর, ক্যারেক্টারের মধ্যে হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার চলক কি সেটা আমরা জেনে ফেললাম, যে চলক হচ্ছে প্রোগ্রাম নির্বাহের সময় যার মান পরিবর্তিত হয় তাকে চলক বলে, আর চলকের মানটা অবশ্যই 31 ক্যারেক্টারের মধ্যে হতে হয়। এখন এই চলক লেখার কিছু নিয়ম আছে। চলক, স্যার হ্যাঁ, স্যার আমি তো মানে লেখার আগে আপনি মুছে দিচ্ছেন। আমি তো তোমাকে বলছি যে তোমাকে লিখতে হবে না, তুমি ওয়েট করো, এটা ভিডিওগুলো দেখো। ভিডিও তো তোমাকে দিয়ে দিচ্ছি গত ক্লাসে, পাও নাই? ও আচ্ছা, হ্যাঁ স্যার পাইছি। তো পরে তুমি ইচ্ছা মতো দেখে ভিডিওগুলো স্টপ করে করে লিখতে পারবা, যখন যে ভিডিওটা আছে সেটা স্টপ করে তুমি লিখবা, ঠিক আছে? বুঝো না? আচ্ছা স্যার। এখন এখন যতটুকু জি আমার স্যার সাথে, বুঝেছি। আমি তোমাকে প্রশ্ন করব, উত্তর দিবা, আর আমি যা লিখবো সেটা দেখবা, যেটা বুঝতে পারবে না টোটাল মনোযোগ দাও এদিকে, যাতে বুঝে নিতে পারো। তাহলে লিখতে গেলে হয়তো মনোযোগ একটু এদিক সেদিক হয়ে যাবে, যাতে টোটাল মনোযোগ দাও, যাতে বুঝতে পারো তুমি, ঠিক আছে। চলক, চলকের নামকরণ, ঠিক আছে। চলক নামকরণের নিয়ম, চলক নামকরণের নিয়ম, চলকের নামকরণ গুলো কোন কোন নিয়মে করতে হয় সেই নিয়মগুলো যদি আমরা একটু দেখে নিই, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে 1 নাম্বার যেটা আসবে, চলকের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে
জেড এর মধ্যে যে কোনো একটা অক্ষর হতে হবে, ঠিক আছে, অর্থাৎ বর্ণ হতে হবে। চলকের নাম যখন আমরা লিখব, যখন কোনো চলকের নাম লিখব, যখন কোনো চলকের মানে চলক লিখবো, ঠিক আছে, চলকের প্রথম অক্ষরটা তখন অবশ্যই এ থেকে জেড, এ থেকে জেড, এ থেকে জেড এর মধ্যে। আমি কি লিখে দিব না বললেই পরে এটা শুনে শুনে লিখতে পারবা? বলো, আমি কি লিখে দিব নাকি পরে মানে শুনে লিখতে পারবা? স্যার শুনে লিখতে পারবো। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে চলকের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড এর মধ্যে এক বা একাধিক বর্ণ হবে, ঠিক আছে, অর্থাৎ এ থেকে জেড এর মধ্যে চলকের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড এর মধ্যে হবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে চলকের দ্বিতীয় অক্ষর থেকে পরবর্তী অক্ষরগুলোর যে কোনো বর্ণ বা অক্ষর কিংবা তোমার অঙ্ক যে কোনো একটা হতে পারে, সেটা তোমার ABCD হতে পারে অথবা 1 2 3 হতে পারে। শর্ত হচ্ছে প্রথম অক্ষরটা বর্ণ হতে হবে, প্রথম অক্ষর হচ্ছে বর্ণ হতে হবে। আর দ্বিতীয়ত প্রথম অক্ষরের পরে তুমি 1 2 3 এর যে কোনো একটা কিছু লিখতে পারবে। চলকের নামের দৈর্ঘ্য যে সংজ্ঞার মধ্যেই বলা হয়েছে 31 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আর 3 নম্বর হচ্ছে চলকের মধ্যে বিশেষ কোনো চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস বা গুণ চিহ্ন, @ অফ, এই চিহ্নগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তবে এখানে তুমি আন্ডারস্কোর অর্থাৎ এই যে আমরা এইভাবে লিখি, এইভাবে নিচে যেটা লিখি এটা আমরা ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, বাট প্লাস মাইনাস গুণ @ অফ অর্থাৎ সিম্বল বিশেষ চিহ্ন যে প্রতীকগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তারপরে 5 নাম্বারটা হচ্ছে চলকের মানে লেখার সময় সি প্রোগ্রামে যে সমস্ত রিজার্ভ ওয়ার্ড আছে অর্থাৎ কি আমরা যেগুলোকে কিওয়ার্ড বলি, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে কোনো চলক লিখতে পারবো না। 6 নাম্বার লিখতে পারবো না, পরে স্টপ করে করে লিখো, ভিডিওটাকে স্টপ করে দিবা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোগ্রামের কোন স্টেটমেন্ট বা ফাংশন যেমন ফর, ইফ, হোয়াইল ইত্যাদি চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোন স্টেটমেন্ট আমরা লিখি বা ফাংশন যেমন আছে সেগুলো আমরা চলকের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। চলকের নামের ছোট হাতের বা বড় হাতের অক্ষর কিংবা উভয় হাতের অক্ষর আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে, তবে একই চলকের নামে ছোট বড় হাতের অক্ষর না লেখাটাই ভালো। এই হচ্ছে চলক ব্যবহার করার মোটামুটি তোমার রুলস বা নিয়ম। অর্থাৎ চলক ব্যবহার করার জন্য আমি তোমাকে আবারও ফ্রেশলি বলে দিচ্ছি। 1, চলকের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড এর মধ্যে হতে হবে। 2 হচ্ছে চলকের দ্বিতীয় অক্ষর থেকে পরবর্তী অক্ষরগুলো যে কোনো বর্ণ অঙ্ক কিংবা বর্ণ অঙ্ক উভয়ই যে কোনোটা হতে পারে। 3 হচ্ছে চলকের নামের দৈর্ঘ্য সর্বাধিক 31টি অক্ষরের মধ্যে হবে। 4 নাম্বার হচ্ছে চলকের মধ্যে বিশেষ কোনো চিহ্ন যেমন প্লাস, মাইনাস, গুণ, @ অফ, সমান অর্থাৎ সিম্বল যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আবার প্রোগ্রামের স্টেটমেন্ট যেমন আছে ফর লিখি, আমরা ইফ লিখি, এগুলো আমরা চলকে মানে নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। চলকের নামের কোনো ফাঁকা অর্থাৎ এই যে এইভাবে কোনো ফাঁকা এ বি মাঝখানে কোনো ফাঁকা ব্যবহার করতে পারবো না, বাট আমরা কি করতে পারবো আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, ঠিক আছে। যদি দুইটা শব্দ 2 বা ততোধিক শব্দ দিয়ে লেখার দরকার পড়ে তখন আন্ডারস্কোর দিয়ে ব্যবহার করতে পারবো। এগুলো ছিল হচ্ছে চলকের নামকরণের নিয়মাবলী। এখন আমরা প্রশ্নটা লিখি, তারপরে দেখো।
সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশ করার আমরা অ্যালগরিদম করব, ফ্লোচার্ট করব আর সি প্রোগ্রাম করব। তাহলে সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করব এই তিনটা পদ্ধতিতে। একটা হচ্ছে অ্যালগরিদম করব, দুই হচ্ছে ফ্লোচার্ট করব, সি প্রোগ্রাম করব। এ ফর অ্যালগরিদম, এফ ফর হচ্ছে ফ্লোচার্ট, সি ফর হচ্ছে সি প্রোগ্রাম করব। তাহলে আমরা সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে ফারেনহাইট তাপমাত্রার যে সম্পর্ক, এই সম্পর্কটা কি তোমার জানা আছে? সম্পর্কটা হচ্ছে C/5 is equal F-32 by হচ্ছে 9। এটাই তো, এটাই সম্পর্ক না? আচ্ছা, আমরা বের করব হচ্ছে এখান থেকে ফারেনহাইটও বের করতে পারি অথবা সেলসিয়াসও বের করতে পারি। খেয়াল করে দেখো, এইটাকে যদি আড়াআড়ি গুণ করি, জাস্ট এটাকে আর গুণ যদি করি, তাহলে আর গুণ করলে কি আসে? 5 into F-32 into হচ্ছে 9 into C বা F-32 এই যে 5, এই 5টা গুণ আকারে আছে, তাহলে এটা ডান পাশে ট্রান্সফার হলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সি প্রোগ্রামে ভাগ লিখে এইভাবে। আর আমরা যখন এখানে এফ বের করব, এফ সমান হবে হচ্ছে এই 32টা যোগ হয়ে যাবে, অর্থাৎ 9 into C ভাগ হচ্ছে 5 যোগ হচ্ছে 32। এই যে সূত্রটা বের হলো, এই যে সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা এখানে সেন্টিগ্রেড পাবো, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখানে যে সূত্রটা দেখালাম, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখান থেকে আমরা একইভাবে ফারেনহাইটকে সেন্টিগ্রেডে যদি প্রকাশ করতে চাই, তাহলেও হিসাব করে আমরা এটা বের করতে পারবো এইভাবে, যে C ইকুয়াল টু হচ্ছে F-32 এটা ইনটু হচ্ছে 5/9। আমরা এটা দিয়েও করতে পারবো, আমরা এটা পরবর্তীতে হিসাব করে দেখবো, এটা আপাতত দরকার নাই আমাদের। আমরা এখন যেটা করতেছি সেটা করে দেখি, যে একটা সেন্টিগ্রেড তাপমাত্রাকে কিভাবে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে পারি। তো প্রথমে আমরা এটাকে কি দেখবো? অ্যালগরিদমটা দেখি আগে, নাকি বলো? আগে অ্যালগরিদমটা দেখি, তারপরে আমরা এটাকে ফারেনহাইটটা দেখব। অ্যালগরিদম, অ্যালগরিদমের মধ্যে আমরা যেটা লিখি যে স্টেপ 1, স্টেপ 1 এ কি থাকবে? অলওয়েজ স্টার্ট। স্টেপ 2
স্টেপ 2 তে কি থাকবে হচ্ছে মান গ্রহণ, ইনপুট। আমরা ইনপুট নিব হচ্ছে সি, অর্থাৎ সি এর তাপমাত্রাটা নিব। স্টেপ 3 তে আমরা সূত্রটা, এই যে এখানে যে সূত্রটা আছে এফ এর মান যেভাবে বের করি এই সূত্রটা লিখবো। এফ ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু সি বাই 5 প্লাস হচ্ছে 32। স্টেপ 4 এ আমরা লিখবো হচ্ছে ফলাফলটা বের করব, অর্থাৎ আউটপুটটা বের করব। আউটপুট হচ্ছে কত? এফ। আর স্টেপ 5 এ গিয়ে এটাকে বন্ধ করে দেবো, স্টপ। প্রোগ্রামটা লেখা শেষ। দেখো আমরা এটার অ্যালগরিদমটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটার ফ্লো চার্টটা যদি করি আমরা, ফ্লো চার্টটা এখানেই করে ফেলি। ফ্লো চার্ট, স্যার কি ফ্লোচার্টের চিহ্নগুলোর কথা মনে আছে তোমার, কিভাবে ফ্লোচার্ট লিখতে হয়? জি স্যার, মনে আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে ডিম্বাকৃতির একটা চিহ্ন হবে, তাই না? এরকম একটা ডিম্বাকৃতির একটা চিহ্ন প্রথমে আমরা লিখব। এটা দিয়ে কি বোঝাবো? স্টার্ট। এটা হলো স্টার্ট, অর্থাৎ এই যে স্টেপ 1 যেটা, এই স্টেপ 1টা এখানে বসে গেল, স্টেপ 1। তারপরে আমরা অ্যারো চিহ্ন দিয়ে ইনপুটটা নিব, একটা অ্যারো চিহ্ন ব্যবহার করব। অ্যারো চিহ্ন ব্যবহার করে ইনপুটটা নিব। তারপরে আমাদেরকে ইনপুট চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে? ইনপুট হচ্ছে সামান্তরিকের চিহ্ন। আচ্ছা, সামান্তরিকের চিহ্ন আমরা এখান থেকে আঁকিয়ে নেই, সুন্দর করে একটা সামান্তরিকের চিহ্ন। এই চিহ্নটা কি ইনপুটের চিহ্ন বলে না এটা? আচ্ছা, ইনপুট হচ্ছে কি নিব? সি। ইনপুট আসবে হচ্ছে সি এর মানটাকে ইনপুট হিসেবে নিতে হবে। তারপরে হচ্ছে প্রসেসিং। প্রসেসিংটা হচ্ছে আয়তক্ষেত্র। তুমি এখানে একটা প্রসেসিং চিহ্ন দিবা, এটা হচ্ছে আয়তক্ষেত্র দিয়ে প্রসেসিং চিহ্ন বোঝায়। প্রসেসিংটা হচ্ছে এই যে সূত্রটা বসে যাবে, এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু হচ্ছে তোমার 9 ইন্টু সি, 9 ইন্টু সি ভাগ হচ্ছে কত? 5 প্লাস হচ্ছে 32। এরপরে আমাদের আউটপুট চিহ্নটা দিতে হবে, আরো দুইটা চিহ্ন দরকার, একটা হচ্ছে আউটপুট আর একটা হচ্ছে স্টপের জন্য। আউটপুটের চিহ্নটা তো এই সামান্তরিক চিহ্নটাই, তাহলে আউটপুটের চিহ্নটা যদি হয় এরকম, আউটপুট হচ্ছে কত? আমরা এফ এটা সংযোগ করে দিলে আউটপুট হচ্ছে এফ। আর সবশেষে ডিম্বাকৃতির আর একটা চিহ্ন দিয়ে এটাকে স্টপ করে দেব। এখানে ডিম্বাকৃতির একটা চিহ্ন, আর হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে স্টপ।
মোটামুটি এটা হচ্ছে তো আমাদের কি হচ্ছে ফ্লো চার্ট। এখন সি প্রোগ্রাম আমরা এখানেই লিখতে পারি। আমরা যদি সি প্রোগ্রামটা লিখতে চাই এখানে খেয়াল করে দেখো, এখানে লিখি সি প্রোগ্রামটা, সাইডে লিখি সি প্রোগ্রাম, এই পাশে সি প্রোগ্রামটা লিখি যে সি প্রোগ্রাম। আমরা অ্যালগরিদম, ফ্লো চার্ট আর সি প্রোগ্রাম একসাথে লিখে ফেলি। তাহলে সি প্রোগ্রাম লেখার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে মনে আছে তো হ্যাশ চিহ্ন দিতে হয়, তাই তো? দেন হচ্ছে ইনক্লুড লেস দেন stdio ডট এইচ, এরপরে কি মেইন ফাংশন, মনে আছে না? মেইন ফাংশন, আর মেইন ফাংশনের পরে আমরা কি দিয়ে দেই? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ইন্ট ভেরিয়েবল হচ্ছে এখানে একটা সি হবে আর একটা হচ্ছে এফ হবে। সি হচ্ছে ইনপুট যাবে, এফ হচ্ছে আউটপুট বের হবে। তাহলে এখানে স্ক্যান করতে হবে। স্ক্যান এফ কোনটা হবে? পার্সেন্টেজ। এখানে আমরা পার্সেন্টেজ হিসেবে এফ ব্যবহার করি কারণ ভগ্নাংশ আসতে পারে। আর এইখানে তাহলে ইন্ট ব্যবহার না করে আমরা ফ্লোট ব্যবহার করি। এটাকে যেহেতু ভগ্নাংশ আসার পসিবিলিটি আছে, তাহলে ডেটা টাইপ হিসেবে আমরা ইন্ট ব্যবহার না করে ফ্লোট ব্যবহার করলে আমরা ভালো আউটপুটটা পাবো। FLOAT, ফ্লোট। ডাটা টাইপ আমরা ফ্লোট ব্যবহার করলাম। আর এখানে এন্ড সি, কমা দিয়ে এন্ড সি। দ্যাটস আমরা যেহেতু স্ক্যানএফ করে নিয়ে নিলাম, তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে? সূত্রটা হচ্ছে 9 ইন্টু সি ডিভাইডেড হচ্ছে কত? 5 প্লাস হচ্ছে 32। এটা বের হয়ে গেল। প্রিন্ট করতে হবে printf। আমরা এখানে লিখতে পারি যে যেহেতু আমাদের আউটপুটটা বের হবে ফারেনহাইট, তাহলে পার্সেন্টেজ এফ কমা দিয়ে আমরা লিখি হচ্ছে এই ক্যাপিটাল লেটার এফ, রিটার্ন 0। রিটার্ন 0। দেখো সি প্রোগ্রাম নিয়ে তোমার কোনো প্রশ্ন আছে কিনা? সি প্রোগ্রামটা বুঝতে পারছো কিনা? সি প্রোগ্রামটা কি বোঝা গেছে? স্যার হুম, স্যার এখানে পার্সেন্টেজ এফ কেন নিলাম আর এন্ড সি কেন নিলাম? আবার বলো, শব্দ ঠিক মতো শোনা যায়নি। স্যার মানে স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্টেজ এফ কেন নিলাম আর এন্ড সি কেন নিলাম? আচ্ছা, এখানে তোমার কথা হচ্ছে যে এইখানে পার্সেন্টেজ এফ কেন, তাই তো? আর এইটা কেন, তাই না? এই দুইটা না? জি স্যার। আচ্ছা, এইখানে প্রশ্নটার দিকে তাকাও তো, দেখো প্রশ্ন কি বলছে বলো তো? প্রশ্ন সেন্টিগ্রেড তাপমাত্রা মানে আমাদের কাছে থাকবে, দেওয়া থাকবে, আর এটাকে আমরা নির্ণয় করব হচ্ছে কোনটা? ফারেনহাইটে। এই মানটা দিতে হবে, এই মানটা দিলে এই মানটা বের হবে। তাহলে যখন আমরা এই সি প্রোগ্রাম লিখতেছি, এখানে যে পার্সেন্টেজ এফ লিখছি হচ্ছে এই যে ফ্লোট, ভগ্নাংশের জন্য পার্সেন্টেজ মানে এফ। যদি ইন্ট লিখতাম তাহলে পার্সেন্টেজ ডি দিতাম। যেহেতু ফ্লোট লিখছি, ফ্লোটের কারণে হচ্ছে পার্সেন্টেজ এফ। আর এখানে সি হচ্ছে এই সিটাকে ইনপুট হিসেবে দিতে হবে। সি হচ্ছে ইনপুট হিসেবে দিতে হবে, আর আউটপুটটা বের হবে হচ্ছে এই এফটা। অর্থাৎ সি এর মানটাকে আমাকে নিতে হবে। সি এর মান পাইলেই তো আমি এখানে ক্যালকুলেশন করতে পারবো। এখানে সি এর মান 5, 10, 15 যা খুশি তাই হবে। সি এর মান বাইরে থেকে ইনপুট দেবে আর এফ এর মান আউটপুট হিসেবে বের হবে। আমরা গত ক্লাসে দেখছি না
যে স্ক্যান দিয়ে কি করা হয়, ইনপুট নেওয়া হয়, অর্থাৎ যে মানটা দিতে হয় সেটাকে স্ক্যানের মধ্যে লিখতে হয়, স্ক্যান এফ ফাংশনের মধ্যে দিতে হয়। বুঝতে পারছেন? মানে স্যার যেটা আমরা গুণ করবো সেটাকে পার্সেন্টেজের সাথে লিখবো। যেটা আমরা বাইরে থেকে যে মানটা দিব সেটা হচ্ছে স্ক্যানএফ এর মধ্যে যাবে, আর যেটা বের হবে সেটা হচ্ছে আউটপুট, যেটা দেখাবে সেটা হচ্ছে প্রিন্ট এফ এর মধ্যে লিখবো। ঠিক আছে? তোমার স্ক্যান, স্যার এটা বুঝতে পারছি। হ্যাঁ, স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেয়, ইনপুট হিসেবে নেয়, আর হচ্ছে প্রিন্টএফ হচ্ছে আউটপুট দেয়। এটা ইনপুট নেয়। এটা তো বুঝছি। হ্যাঁ, যেহেতু আমরা এখান থেকে ইনপুট নিব হচ্ছে সি, সেন্টিগ্রেড তাপমাত্রা, এই যে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করব, তাহলে সেন্টিগ্রেড তাপমাত্রা আমাকে দিতে হবে, অর্থাৎ ইনপুট দিতে হবে, এই জন্য এখানে সি। ঠিক আছে? সি প্রোগ্রামের লেখার ধরনটা হচ্ছে যেটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মানটাকে ইনপুট নিতে হবে তার আগে একটা এম্পারসেন্ট দিয়ে তারপরে সিটা লিখতে হয়, ভেরিয়েবলটা লিখতে হয়। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এইটাকে যদি এখন, এটা খেয়াল করো, এটাকে যদি এখন আমরা ডিরেক্টলি প্রোগ্রামটা দেখি, খেয়াল করে দেখো, আমরা কোড ব্লক ব্যবহার করে যদি প্রোগ্রামটা দেখার চেষ্টা করি, যেহেতু দেখার সুযোগ আছে আমাদের, প্র্যাকটিক্যালি আমরা সব সময় সবগুলো প্রোগ্রামই প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব। আচ্ছা, নিউ, ক্রিয়েট এ নিউ কনসোল, দেন হচ্ছে নেক্সট, সি, আমরা এখানে নাম দিয়ে দেই ফারেনহাইট টু সেলসিয়াস টু ফারেনহাইট, সেলসিয়াস টু ফারেনহাইট, একটা নাম দিয়ে দিলাম C2F। ডেস্কটপে সেভ করে নিব, সোর্সে গিয়ে আমরা এটা দেখব। এই হলো আমাদের গত ক্লাসের মতো, এই ক্লাসে আমরা যদি এটাকে দেখি, এটা দেখা যাচ্ছে তোমার? আপু এই মাউসটা দাও তো। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমি এটাকে একটু বড় করার জন্য স্যার আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ? গুড, জি স্যার। দেখতে পারলে ভালো। এখন এইখানে আমরা কি কি লিখেছি, যে হ্যাশ ইনক্লুড stdio.h, আর হচ্ছে ইনক্লুড, আমরা গত ক্লাসে বলছিলাম যে std একটা লাইব্রেরি ফাংশনটাকে কল করা হয়েছে মেইন, আর এইখানে যা আছে সব আমরা এগুলো বাদ দিয়ে দিলাম, এরপরের ভিতরে যা আছে সব বাদ দিয়ে এইখানে আমরা প্রথমে ডেটা টাইপ হিসেবে ফ্লট, আর ওইখানে দেখো ফ্লট ডাটা টাইপ নেওয়ার পরে এখানে আমরা ভেরিয়েবল কি কি নিছি, সি আর হচ্ছে এফ, এই দুইটা নিছি। তাহলে এখানে সি একটা আর একটা হচ্ছে এফ, এই দুইটা নিলাম। স্ক্যান করতে হবে, স্ক্যান এফ এর মধ্যে কি থাকবে, পার্সেন্টেজ এফ, তারপরে কমা দিয়ে আমরা লিখবো হচ্ছে এন্ড সি, এই সি এর মানটাকে ইনপুট হিসেবে নিব, আর সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু কত, এই যে সূত্রটা বসাবো, এখানে যে সূত্রটা আছে 9 ইন্টু সি ভাগ হচ্ছে কত, 5, এই সূত্রটা আমরা এখানে বসাই দিব, যে 9 ইন্টু মানে হচ্ছে কি স্টার, না আমরা গুণ হিসেবে স্টার ব্যবহার করি, 9 ইন্টু সি, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে,
ভাগ হচ্ছে 5, আর এর সাথে গুণ হচ্ছে যোগ হচ্ছে 32। আমরা এটা বের করার পর যেটা করব সেটি হচ্ছে printf। এই ফাংশনটা ব্যবহার করব হচ্ছে আউটপুট পাওয়ার জন্য। আউটপুট দেখব printf এর মাধ্যমে। তাহলে কি লিখছিলাম ওখানে মনে আছে? %f লিখে আমরা কমা ব্যবহার করছি, তারপরে এখানে f হচ্ছে আউটপুট হিসেবে বের করছি, বাস সেমিকোলন দিয়ে শেষ, রিটার্ন 0। আমরা দেখো এই প্রোগ্রামটা তো ওইভাবেই এই যে এখানে লিখেছি, সেম প্রোগ্রামটাই লিখেছি। এই প্রোগ্রামটাকে এখন যদি আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে প্রথমে আমাকে সেভ করতে হবে, তারপরে দেখতে হবে যে প্রোগ্রামটা কোথাও ভুল আছে কিনা। ভুলটা দেখার জন্য আমরা এখানে এই যে বিল্ড, আমরা এখানে দেখব রান করে যদি আমাদের এখানে কোনো লাল চিহ্ন আসে তাহলে বুঝবো যে এরর আছে। যেহেতু আমাদের সবুজ চিহ্ন আসে তার মানে আমাদের এখানে কোনো ভুল নেই। এখন এখানে এই যে রান করলে আমরা দেখতে পারবো যে এই যে এখানে খেয়াল করে দেখো একটা সাদা মানে অংশ আপ ডাউন করতেছে, তার মানে এখানে কোনো মান এখন নাই। আমি এই যে সি এর জায়গায় এই যে সি যে ভেরিয়েবলটা নিছি, এই সি এর মানে এখানে যে মানটা বসাবো সেই মানটা এখন এই সি এর জায়গায় চলে আসবে। তাহলে তুমি একটা মান বলো, যে কোনো একটা সংখ্যা বলো, কত বলতে পারো বলো তো? আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 30, মানে 30 ডিগ্রি। আমি যেখানে দেখো 30 ডিগ্রি লিখছি, তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি। এখন এটা যদি আমি এন্টার দেই তাহলে এটা ফারেনহাইটে রূপান্তর হবে। দেখো ফারেনহাইটে চলে আসছে হচ্ছে 86.000। 86 দেখা যাচ্ছে এখানে 86, এই যে 30 ছিল হচ্ছে সেলসিয়াস, এটা বের হয়ে গেছে ফারেনহাইটে হচ্ছে 86। সেম ভাবে তুমি যদি এটাকে আবার রান করো, দেখো আবার রান করে যদি ধরো তখন তুমি 30 বললা, এবার যদি তুমি আরো বাড়ায় দাও 40, আরো 10 বাড়ায় দিলা, তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে 104 অর্থাৎ 104 ডিগ্রি। ঠিক আছে, মানে তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে। তার মানে এইখানে যে সি যে ভেরিয়েবলটা নিছি, এই সি ভেরিয়েবল মানে ওই যে প্রথমেই বলা ছিল যে প্রোগ্রামে চলাকালে তার মান পরিবর্তন করা যায়। তাহলে আমরা এখানে প্রোগ্রাম চলাকালে বারবার মানটা পরিবর্তন, প্রথমে 30 দিলাম, তারপরে 40 দিলাম, এবার যদি আরো বাড়ায় দেই, ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে 45 ডিগ্রি যদি দেই, 45 ডিগ্রি সেলসিয়াস যদি দেই, তাহলে দেখো ফারেনহাইটে হয়ে গেল 113 অর্থাৎ 113 ডিগ্রি ফারেনহাইট। এইভাবে মানগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি যতবার খুশি ততবার এই সি এর মানটা চেঞ্জ করে করে লিখতে পারবো, আর আমরা অন্যদিকে ক্যালকুলেশন করে ফারেনহাইটের মানটা পেয়ে যাব। মনে হয় বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, আমরা সেই সাথে এই সেলসিয়াস তাপমাত্রাকে কিভাবে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে হয় তার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম শিখে পেলাম। এখন খেয়াল করে দেখো এই প্রশ্নটা যদি তোমার মানে চেঞ্জ করে তোমাকে এইভাবে দিয়ে দেয় যে সেন্টিগ্রেড অর্থাৎ তাপমাত্রা কে আমরা এখানে ছিল সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশ করলাম। এখন তোমাকে যদি এখানে বলে দেয় যে না, তুমি যেটা করবা সেটি হচ্ছে ফারেনহাইট দেওয়া থাকবে, এখানে বলে দিল যে ফারেনহাইট তাপমাত্রাকে তুমি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করবা। এখানে থাকবে হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে এখানে বলে দেবে যে সেন্টিগ্রেড তাপমাত্রায় বা সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করো, সেন্টিগ্রেড। ঠিক আছে, সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করো, অর্থাৎ প্রশ্নটা চেঞ্জ হয়ে এইভাবে আসবে। এটাই ছিল হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশ করো, আর এখন হবে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রকাশ করো। তাহলে এখান থেকে আমরা সেম ওয়েতে ক্যালকুলেশনটা, এই যেখানে যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা আমরা একটু ভিন্ন ভাবে করব। সেটি হচ্ছে
আমরা সি এর মান যেহেতু বের করব, তাহলে সি এখানে যেভাবে আছে খেয়াল করে দেখো, এই মানটাই তো থাকবে। সি বের করার জন্য এখানে সি সমান, পারবে না? হ্যাঁ, আমি সূত্রটা শুধু লিখি এখানে, সি -32 ভাগ হচ্ছে 9 ইন্টু হচ্ছে কত, এখানে যেহেতু এটা আছে ইন্টু হচ্ছে 5। এই হচ্ছে আমাদের সূত্র। আমরা যদি এই সূত্রটা করে ফেলি তাহলেই হয়ে যাবে, অথবা আমরা এইভাবেও লিখতে পারি, এইটা আগে তো 5 ইনটু হবে। আচ্ছা দাও, হ্যাঁ ইন্টু 5 ভাগ হচ্ছে 9, এই তো আমরা এইভাবে করতে পারি। এটা না করে এইভাবে আমরা করব। হ্যাঁ, এটা এইভাবে করলে আমাদের ক্যালকুলেশনটা ক্লিয়ার হবে। সো এইখানে যা আছে স্টার্ট, এই জায়গায় আমরা চেঞ্জ করে তখন এফ দিব, ইনপুট হচ্ছে এফ লিখব, আর এইখানে আমরা এই সূত্রটার পরিবর্তে আমরা সূত্রটা বসাবো হচ্ছে এইটা, এই সূত্রটা বসাবো। তাহলে এখানে এফ এর জায়গায় হয়ে যাবে হচ্ছে সি, আউটপুট এখানে সি হয়ে যাবে, আর বাদ বাকি লেখাগুলো সব ঠিক থাকবে। ফ্লো এখানে হয়ে যাবে হচ্ছে এটার পরিবর্তে এখানে এফ হয়ে যাবে, আর এইখানে এই সূত্র না বসিয়ে এখানে সূত্রটা বসাবো হচ্ছে সেম, এই যে উপরে যে সূত্রটা আছে। হ্যাঁ, আমি তোমাকে একটু বোঝাই দিচ্ছি আর কি। এই সূত্রটা আমরা বসাবো, আর এখানে আউটপুট হিসেবে বের হবে হচ্ছে সি। আর প্রোগ্রামেও এইখানে এফ বসবে, এইখানে এই যে আমরা ইনপুট হিসেবে এখানে এফ নিব, এখানে সি না লিখে এখানে এন্ড এফ দিব। সূত্র হচ্ছে এটা না বসে যে এই সূত্রটা বসবে, আর আউটপুটটা সি বের হবে। তাহলে এটা তুমি তোমার মতো করে হোমওয়ার্কটা করে ফেলবা, ঠিক আছে? মনে থাকবে হোমওয়ার্কটা? জি স্যার। আচ্ছা, আমরা আরো একটা করব, খেয়াল করে দেখো। সেই সাথে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস, সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট, এই দুইটা ভাবে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট সবই করতে পারবো। আর একটা দেখবো খুব সহজ জিনিস, সেটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। ছোট্ট একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার আমরা কি বের করব? অ্যালগরিদম করব, ফ্লোচার্ট করব, সি প্রোগ্রাম করব, সবগুলোই করব ওইটার মতন। তাহলে আমরা যদি বুঝতে পারি তাহলে ঝটপট এই কাজগুলো করে ফেলি। ফার্স্ট হচ্ছে এইখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদেরকে জানতে হবে। আমরা কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানি? জি স্যার। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক না? জি স্যার। পাই আর স্কয়ার। তো পাই এর মান হচ্ছে 3.1416, আর আর কে আমরা লিখতে পারি এইভাবে আর ইনটু আর, মানে স্কয়ার কে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এটা সমাধান করব। আচ্ছা, ফার্স্ট আমরা কি অ্যালগরিদমটা লিখে ফেলি। অ্যালগরিদমটা যদি লিখে ফেলি তাহলে প্রথমে হচ্ছে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট নিতে হবে, ইনপুট হচ্ছে আর এর মানটা নিয়ে নিব। স্টেপ 3
স্টেপ 3 তে আছে সূত্র বসবে। আমরা এরিয়া যেহেতু বের করব, এরিয়া ইকুয়াল টু পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে আর ইন্টু আর। আমরা এই যে সূত্রটা বসাই দিলাম। স্টেপ 4 হচ্ছে স্টেপ 4 তোমার আউটপুট, ফলাফল যেটা আউটপুট এরিয়া। আর স্টেপ 5 হচ্ছে স্টপ। আমরা মনে হয় অ্যালগরিদমটা বুঝতে পারছি, তাই না? অ্যালগরিদমটা বুঝতে পারছি না? জি স্যার। ফ্লো চার্টটা দেখি আমরা, এখানেই ফ্লো চার্টটা করে ফেলি। FLO ফ্লো। স্যার একটা কথা। হ্যাঁ, স্যার ইনপুটটা আর কেন নিলাম? ইনপুটটা এরিয়া নিব না? আচ্ছা, ইনপুটটা এরিয়া নিবা না? তুমি বের করবা কি বলো তো? এরিয়া বের করব। হ্যাঁ, তাহলে তুমি যদি এরিয়া বের করো তাহলে ইনপুট নিলে তাহলে আর বের করবা কিভাবে? তুমি তো নিয়েই ফেলছো ওটা। আমরা আর হচ্ছে এখানে খেয়াল করে দেখো ভালো করে, এই হচ্ছে একটা বৃত্ত, তাই তো? এটার ক্ষেত্রফল আমরা বের করব। এই বৃত্তর কেন্দ্র হচ্ছে এটা। তো আমরা যখন অঙ্ক করি, খেয়াল করে দেখো, যখন একটা অঙ্ক করতে চাই আমরা, তখন এইখানে আমাদের কোন মানটা দরকার পড়ে? এইখান থেকে তোমার এই যে এখান থেকে এই পর্যন্ত যে মানটা, এটা আর এর মান না? এই আর এর মান আমাকে দরকার পড়ে না? আর এর মান দরকার হলে সেটাই তো ইনপুট। এটাই হচ্ছে ইনপুট, যেটা আমরা হিসাব করার জন্য যে মান ব্যবহার করে সেটাকে ইনপুট হিসেবে নিব, আর আউটপুট হিসেবে এরিয়া বের হবে। আমরা হিসাব করে এরিয়া বের করব, আর ইনপুট হিসেবে এই মানটা দরকার, অর্থাৎ এই মানটা চেঞ্জ হবে। কোন কোন বৃত্ত, এই বৃত্তটা ছোট, আর একটা বৃত্ত হতে অনেক বড় হতে পারে, এখানে ধরো আরো একটা অনেক বড় একটা বৃত্ত হয়ে গেল, ঠিক আছে? এখন এইটার আর এর মান আর এইটার আর এর মান কি সমান হবে? এইখানে যে দুইটা বৃত্তর কথা বলা হলো, এই দুইটা বৃত্তের আর এর মান কি বলো সমান হবে নাকি, না ভিন্ন ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন হলে তাহলে আর এর মানই তো ইনপুট নিতে হবে। ইনপুট নিব, কখনো আর এর মান 5 হবে, কখনো 10 হবে, কখনো 15 হবে, এরকম ভিন্ন ভিন্ন মান হবে। অর্থাৎ যে মানটা ভিন্ন ভিন্ন হয়, চেঞ্জ হয়ে যায়, সেটাই ইনপুট হিসেবে নিতে হয়। বুঝতে পারছো বিষয়টা? এখন ফ্লো চার্টে গিয়ে কি করব? ফ্লো চার্টে গিয়ে প্রথমে আমরা ডিম্বাকৃতি যে চিহ্নটা নেই সেটা নিয়ে ফেললাম, এটা হচ্ছে স্টার্ট। আমরা এখানে স্টার্ট করব। স্টার্টের পরে আমরা ইনপুট নিব। এখানে ইনপুট হিসেবে আমরা সামান্তরিকের চিহ্ন ব্যবহার করি অলওয়েজ। ইনপুট হচ্ছে আর, তারপরে হচ্ছে প্রসেসিং এর জন্য আমরা অলওয়েজ এই চিহ্নটা ব্যবহার করি, এটা ব্যবহার করি। প্রসেসিং এর জন্য এটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে এরিয়া সমান হচ্ছে কত? 3.1416 ইন্টু হচ্ছে আর ইন্টু আর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এরিয়া। দেন হচ্ছে এখানে যেটি আছে সেটি হচ্ছে আউটপুট হিসেবে আমাদের আর একটা সামান্তরিক সাইন ব্যবহার করতে হবে। আউটপুট হচ্ছে এরিয়া, আর নেক্সট হচ্ছে এটা যখন শেষ হয়ে যাবে
তখন হচ্ছে এটা স্টপ। সো এটা আমাদের অ্যালগরিদম আর ফ্লো চার্ট দুইটা শেষ। সো এখন আমরা কি করতে পারি, সি প্রোগ্রাম লিখতে পারি। দেখো সি প্রোগ্রামটাও এখানেই শেষ করে দিব। সি প্রোগ্রাম লিখবো। সি প্রোগ্রামের জন্য ফার্স্ট হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, দেন হচ্ছে মেইন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ডেটা টাইপ কি নিব বলো তো? ইন্ট নিব না ফ্লোট নিব বলো তো? ফ্লোট ব্যবহার করব আমরা, কারণ হচ্ছে এখানে যে ভগ্নাংশ আছে 3.1416, তাহলে আমরা একটা নিব হচ্ছে এরিয়া আর একটা নিব হচ্ছে আর। আর হচ্ছে ব্যাসার্ধ, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল বের হবে। তো স্ক্যানএফ পার্সেন্টেজ এফ আর হচ্ছে এম্পারসেন্ট কত আর। সূত্রটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর। আউটপুট যেটা বের হবে সেটি হচ্ছে প্রিন্টএফ এরিয়া পার্সেন্টেজ এফ সমান কত এরিয়া, আর হচ্ছে রিটার্ন 0। শেষ আমাদের প্রোগ্রাম লেখা। সি প্রোগ্রামটা বুঝতে পারছো? সি প্রোগ্রামটা বোঝা গেছে? থেকে ফ্লো চার্ট করে ফেলবো। এটা ফ্লো চার্ট করে ফেলছি, এটা আমরা সি প্রোগ্রামটা যদি করে ফেলি, সি প্রোগ্রামটা হচ্ছে এখানে যা আছে সব থাকবে। আমরা ডেটা টাইপ হিসেবে দিব হচ্ছে ফ্লোট, FLOAT ফ্লোট, দেন হচ্ছে একটা এরিয়া নিব একটা ডেটা টাইপ, আর একটা হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ। এখানে স্ক্যান করব SCANF, স্ক্যানএফ হচ্ছে একটা ফাংশন। এর ভিতরে ডেটা টাইপ যেহেতু ফ্লোট, সুতরাং পার্সেন্টেজ এখানে এফ আসবে, আর কমা দিয়ে আমরা এখানে লিখবো যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে এন্ড আর। আমরা যেহেতু এখানে নিয়ে ফেলছি এটা, সো এখন এরিয়া ক্ষেত্রফল সমান হচ্ছে এরিয়া আমরা যেটা আছে 3.1416 ইন্টু হচ্ছে আর ইন্টু আর। এটা আমাদের আউটপুট হিসেবে বের হবে প্রিন্টএফ এর মধ্যে আমরা এখানে লিখেছি হচ্ছে এরিয়া, আমরা এটা বড় হাতে লিখি এরিয়া পার্সেন্টেজ এফ সমান দিয়ে আমরা লিখে দেই এখানে হচ্ছে কমা, আমরা যে ভেরিয়েবলটা আর আউটপুট পাবো সেটা এরিয়া, রিটার্ন হচ্ছে 0। ওকে, আমাদের লেখা শেষ। এখন যদি এটাকে রান করে দেখি কোথাও ভুল আছে কিনা, না ভুল নাই। এখন এখানে দেখি, দেখো আমরা যদি এখানে মান দিয়ে দেই 15, ব্যাসার্ধের মানটা যদি 15 দেই, দেখো এখানে ব্যাসার্ধের মানটা দেওয়া হয়েছে হচ্ছে কত 15। এটা যদি এন্টার করি তাহলে দেখো এরিয়া হচ্ছে কত 706.859985, এটা আমাদের চলে এসেছে। ঠিক আছে, তো আমরা এখানে এই সমান চিহ্নটা উঠায় দিলেই আমাদের ভালো দেখা যাবে। তো সমান চিহ্নটা পরে চলে গেছে, এখানে এরিয়ার পরে গিয়ে সমান চিহ্নটা হবে। ওকে, আমরা যদি এখানে আবার এটাকে বিল্ট ইন করে রান করি তাহলে দেখো, যদি এখানে এখন আর এর মানটা যদি আমরা 20 দিয়ে দেই তাহলে আউটপুট হিসেবে বের হচ্ছে কত এরিয়া সমান 1256, অর্থাৎ 1256.1
64001 এটা আমাদের এরিয়া হিসাবে বেরিয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সটে আমরা দেখবো আরো কিছু, এগুলো প্র্যাকটিস করো। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।